তোকে একটা কথা বলি, শোন। আরশিও তার কানটা এগিয়ে দিল কথাটা শুনতে। ঈশান ফিসফিস করে বলল, কি বাড়ি ডাইনা মেরেছিস, পাছাটা আমার ফুলে গেছে। এর জরিমানা কে দিবে শুনি? ডাইনি একটা। আরশি হতাশ শ্বাস ছেড়ে বলল, আমাকে উস্কে লাভ নেই। আমি আজ রাখছি না। তোর পাছার ছাল তুলে দিতে পারলে আমার শান্তি হতো। ঈশান দূরে সরে বলল, সাথে তো আর ডাইনি বলি না। গ্রামের পাশ দিয়ে এক অতি সুন্দর নদী বয়ে গেছে, তার নামটাও অনেক সুন্দর, জাদুকাটা। নদীর পাড়ে অনেক মানুষ বসবাস করে, তারা সবাই নৌকা করে নদীটার তীরে পাড়ে ঘুরছে। আর আরশি আরাফের হাতটা খামচে ধরে আছে। আরাফ মুচকি হেসে বলল, ম্যাম, আপনি কি ভয় পাচ্ছেন? আরশি জোরপূর্বক হেসে বলল, আরে না না, যদি তুমি পড়ে যাও তাই ধরে আছি। তুমি বললে ছেড়ে দিব। হিমেল পাশ থেকে বলল। এবার অন্তত স্বীকার করে নিন আরশি আপা যে আপনিও ভয় পান। ঈশান সবাইকে থামিয়ে বলল, হাত যখন ধরবি তাহলে আমারটা ধর, আর যদি দাঁতে না হয় তাহলে পাটাও ধরতে পারিস। আরশি রেগে বলল। তুই বললে গলাটা চেপে ধরি। ঈশান নাক মুখ কুঁচকে বলল। আমার থেকে দূরে থাক শয়তান। এদের ঝগড়া মারামারি দেখতে দেখতে তারা আজকের দিনটি গ্রামে ঘুরে পার করলো। গ্রামের প্রতিটি দৃশ্য একের পর এক মুগ্ধতা দান করছে। শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে পেরে তাদের মন আজ উচ্ছ্বাসিত হয়ে গেছে। বন্ধুদের নিয়ে একটি ভ্রমণ আমাদের আনন্দের শিখরে পৌঁছে দেয়। এই আনন্দ সকলের জীবনকে পরিপূর্ণ করে রাখুক। পূর্ব আকাশে প্রতিফলিত হয়েছে সূর্যের রক্তিম আভা। রক্তিম হলেও এর শক্তি খুবই কম। ঘন কুয়াশা ভেদ করে আলো মাটিতে আশ্রে পড়তে পারছে না। গ্রামের পরিবেশ হয়ে উঠেছে শীতল আবহাওয়াময়। আরশির ঘুম আজ সবার আগে ভেঙে গেছে। ফোনটা হাতে নিয়ে দেখলো 5:25 বাজে। শহরের মানুষের কাছে এটা ভোর হলেও গ্রামের মানুষের কাছে এটাই সকাল। আরশি নিচে শরীরে চাদর জড়িয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। আরশি বের হতেই আরাফের সাথে দেখা। আরাফ আরশিকে এত সকালে উঠতে দেখে কিছুটা বিচলিত হয়ে গেল। ম্যাম, আপনি ঠিক আছেন তো? আরশি ভেবাচাকা খেয়ে বলল। আমার আবার কি হবে? আরাফ বলল। না মানে আপনি তো এত সকালে উঠেন না, তাই আর কি। আরশি মুচকি হেসে বলল। এমনি ঘুম ভেঙে গেল। তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আরাফ হেসে বলল। সকালের গ্রামের দৃশ্যটা একটু উপভোগ করে আসি। আপনি যাবেন নাকি আমার সাথে? তা যাওয়াই যায়, চলুন তবে। আরশি হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আরাফও মুচকি হেসে নেমে পড়ল। গ্রামের সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছে তারা দুজন। তাদের মধ্যে পিনপতন নীরবতা বিরাজমান। আরাফ হঠাৎ আরশিকে প্রশ্ন করল। গ্রামের কোলাহল শূন্য পরিবেশে ঘুরতে পেরে আপনার অনুভূতি কেমন? আরশি হেসে বলল। একদম বিন্দাস। আরশি কথাটা বলে আরাফের দিকে তাকালো। আরাফ মুচকি হাসছে আরশির কথায়। আরাফ আর আরশি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলো। আরশি আরাফকে বলল। তুমি ছন্দ বলতে পারো? আরাফ মুচকি হেসে বলল। আপনি কি শুনতে ইচ্ছুক? আপনার ইচ্ছা। আরাফ নদীর দিকে তাকিয়ে বলল। তুমি নদীর ঢেউয়ের মতো প্রাণবন্ত মায়াময়ী। তোমার মুখের হাসি ওই নদীর জলের মতো ঝলমলে। তোমার চোখের ভাষা চাহনি প্রবাহের মতো স্বচ্ছ। তোমার হাসির রেশে হৃদয় হয়ে ওঠে উচ্ছ্বসিত। তুমি চাইলে জীবন হয়ে যাবে ধ্বংসময়। আরশি হা করে তাকিয়ে আছে। আরাফ যে এত ভালো ছন্দ বানিয়ে বলতে পারে সেটা আশাই করেনি। আরশি অবাক নয়নে চেয়ে বলল। বাহ, খুব সুন্দর হয়েছে তো, বাট এই ছন্দটা কি আমার জন্য ছিল? আরাফ মুচকি হেসে বলল। হয়তো। চলুন বাসায় ফেরা যাক। আরশিও আর কথা বাড়ালো না। আরশি কিভাবে আরাফকে বলবে। আরাফ, তুমি আকাশের মেঘের মতো দৃশ্যমান হয়েও অদৃশ্য। যা চোখে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। ভাগ্য কি একসঙ্গে থাকা লেখা আছে, নাকি নাকি অদৃষ্ট অন্য কিছু চায়? আরশি দীর্ঘশ্বাস ছেড়ে আরাফের পিছু হাঁটা দিল। মাটির রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে আসার সময় হঠাৎ তারা উপলব্ধি করতে পারল দ্রুত গতিতে কেউ তাদের দিকে এগিয়ে আসছে। আরশি কিছু বুঝে ওঠার আগেই আরাফ আরশির হাত ধরে নিজের দিকে টান দেয়। আরশি নিজেকে সামলাতে না পেরে আরাফের বুকে আছড়ে পড়ে। আরশি স্তব্ধ হয়ে যায় যে সে আরাফের এতটা কাছে এসে গেছে। তার শ্বাস ওঠানামা করছে বারবার। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে। আরাফ আরশিকে ছেড়ে বলল। ঠিক আছো?
আরশির গলা কাঁপছে, তাই সে চাইলেও কথা বলতে পারছে না। সে শুধু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আরশি হঠাৎ পেছনে অনেক চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। পেছনে ফিরতেই দেখলো হিমেলের পেছনে কুকুর তাড়া করছে। ওমা, হিমেলের আগে এটা কাকে দেখা যাচ্ছে? আরশি সরু চোখে দেখার চেষ্টা করলো। আরে, এ তো ঈশান। আরশি ঈশানের দেখা পেয়ে বলল। এই গাধাগুলোর পেছনে কুকুর পড়লো কেন? আরাফ এগিয়ে যেতে চাইলে আরশি যেতে দিল না। ঈশান আর হিমেল একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। হিমেল আগেই আরশিকে দেখে ফেলেছিল, তাই সে চিৎকার করে বলল। আরশি আপা, প্লিজ আমাদের এই কুকুরের থেকে বাঁচান। ঈশান কুকুরটির দিকে তাকিয়ে বলল। এই কুত্তা, যা এখান থেকে, দূর হ, হতচ্ছাড়া। কুকুরটি ডাকতে শুরু করলো। ঈশান ভেঙচি কেটে বলল। এই কুত্তা, চিনিস আমি কে? আমি হচ্ছে ঈশান শিকদার। আমার পেছনে কাপড় মারলে আমি তোকে চ্যাংতলা করে সুন্দরবনে ফেলে দিয়ে আসবো। কুকুরটি আবার ঘেউ ঘেউ করলে সে দাঁত কামড়িয়ে বলল। চুপ কর শালা, আর কত ঘুরাবি? এমন করলে তোকে কোনোদিন মহিলা কুকুর পাত্তা দিবে না। এই আমি ঈশান তোকে অভিশাপ দিয়ে দিলাম। ছু মন্তর ছু। হিমেল বলল। ভাই, ওটা কুকুর, কোনো মানুষ না। আরশি এদের কাছ থেকে হেসেই যাচ্ছে। আরাফ এগিয়ে গিয়ে বলল। আরে দৌড় বন্ধ করো, কুকুর তাহলে কিছুই করবে না। ওরা থামলে কুকুরটি আবারও ঘেউ ঘেউ করা শুরু করে। মাহি আর জেসিও দৌড়ে এখানে চলে এসেছে। ঈশান দাঁতের দাঁত চেপে বলল। শালা তুই যাবি? ঈশানের কথায় সবাই হাসছে। আশি কুকুরটির দিকে এগিয়ে এসে আদর করে দিতে লাগলো। আদর পেয়ে কুকুরটি বসে পড়ে। ঈশান তাচ্ছিল্য করে বলল। দেখ মোটুসি, দেখ, কুকুরও বুঝে গেছে বেরি মানুষের থেকে ভয়ঙ্কর আর কিছুই নেই, তাই তাদের সামনে মাথা নত করাই ভালো। আশি শুধু ভেংচি কাটলো। এই ছেলের মাথার সব তার যে কাটা, এটা সবাই জানে। সবাই দুপুরের খাওয়া খেয়ে সোফায় বসে গল্প করছে। এরই মধ্যে আব্দুল স্যারের ওয়াইফের রাবেয়া খান বাড়িতে প্রবেশ করলেন। স্যার তার ওয়াইফের সাথে ঈশানদের পরিচয় করিয়ে দিতে থাকলেন। হঠাৎ রাবেয়া খান আরশির দিকে এগিয়ে এসে বললেন। আমি ভুল না হলে তুমি আরশি? আরশিও হেসে বলল। জি আমি। আপনি আমাকে কিভাবে চিনলেন ম্যাম? রাবেয়া খান মলিন হেসে বললেন। তোমাদের স্যার তো সব সময় তোমাদের কথাই বলতে থাকে। আমিও তোমাদের সাথে দেখা করতে চেয়েছিলাম, দেখো আজ দেখাও হয়ে গেল। আমি তো ঢাকায় থাকতে পারি না, তোমরা একটু তোমাদের স্যারকে দেখে রেখো। জেসি হেসে বলল। ম্যাম, আপনি কোনো চাপ নেবেন না। আব্দুল স্যার আমাদের কাছে শুধু শিক্ষক নয়, তিনি হচ্ছেন আমাদের পিতার সমতুল্য। রাবেয়া খান মুস্কি হেসে বললেন। তোমাদের উপর আমার পুরো আস্থা আছে। শোনো সবাই, আজ রাতে কিন্তু আমরা অনেক গল্প করব, কেউ ঘুমিয়ে যেও না আবার। হিমেল হাসতে হাসতে বলল। আমরা না ঘুমালেও আরশি আপা সবার আগে ঘুমিয়ে যাবে। আর একবার যদি ঘুমিয়ে যায় তাহলে বোমা মারলেও সে ওঠে না। ওই আর কি, ডিজিটাল কুম্ভকুড় কর্ণ যাকে বলে। আশি রেগে গর্জে উঠে বলল। হিমেল্লার বাচ্চা, আজ তোকে খাইছি। আবার তারা ছোটাছুটি করতে লাগলো। আব্দুল স্যার তার বউয়ের কানে কানে বলতে লাগলেন। ম্যানেজ করে নাও, আরও কয়েকদিন তোমাকে এগুলো সহ্য করতে হবে, এরা কোনো দিনই বড় হবে না। রাবেয়া খান হেসে বললেন। আমি চাই এরা সব সময় এরকমই থাকুক। কেন, তুমি চাও না? আব্দুল স্যার বললেন। আমি তো চাই এরা আমার কাছেই থেকে যাক। এই বাচ্চাগুলোকে চোখের আড়ালে রাখতে মনটা বড্ড অস্থির হয়ে যায়। আমিও চাই এরা সব সময় এরকম থাকুক। রাবেয়া খান হতাশার শ্বাস ছেড়ে বললেন। বন্ধুত্বের বিচ্ছেদ নামেও একটি শব্দ আছে, দোয়া করি এই শব্দটিদের জীবনে না আসুক। আব্দুল স্যার সামনে দৌড়াতে থাকা ছেলেমেয়েগুলোকে দেখছে। এত প্রাণবন্ধ ছেলেমেয়েগুলোর জীবন থেকে আনন্দ হারিয়ে যাবে না তো? আজ দিবারাত্রি নিদ্রাহীন থাকতে হবে শুনে আশি নাক ডেকে ঘুমাচ্ছে। রাতে প্রায় 9টা বাজে, সে এখনো নিদ্রায় ডুবে আছে। জেসি ডেকেছে, তারপরও কাজ হয়নি। ঈশানের আর সহ্য হলো না। সে রান্না করে ঢুকলো আর দুটো স্টিলের থালা আর রান্নার স্টিলের খুন্তি নিয়ে এলো। মাহি হাঁ করে তাকিয়ে বলল। ঈশান ভাই আমার, এগুলো দিয়ে কি হবে? ঈশান বাঁকা হেসে বলল। মজা হবে, ফুর্তি হবে, আব দেখো হোতা হ্যায় ক্যা। ঈশান আশির রুমে ঢুকলো আর পিছু পিছু আরাফ সহ সবাই প্রবেশ করলো। ঈশান হিমেলের হাতে দুটো খুন্তি ধরিয়ে দিল। মাহি আর জেসিকেও থালা আর খুন্তি দিয়ে বলল। ঠিক মতো সুর তুলতে না পারলে রাতে তোদের ভাগ্যের খাবার আমার।
ঈশান সুন্দর মতো গলাটা পরিষ্কার করে নিয়ে গান গাইতে শুরু করলো। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ঈশান নিজের মতো করে গান গাইছে। এটা বাউল গান কম, ডিজে সং বেশি লাগছে। তার সাথে থালা বাসনের সুর তো আছেই। হিমেলও দাঁত বের করে খুন্তি দিয়ে সুর তুলে যাচ্ছে। এই গানও যখন কাজে দিল না, তখন ঈশান খাটের উপর উঠে গেল আর গাইতে শুরু করলো। আরশি এবার ঈশানের মুখের উপর বালিশ ছুঁড়ে মারলো আর রেগে বলল, শয়তান একটা, তোর জন্য কি ঘুমিয়েও শান্তি নেই? শান্তির মা কি মরে গেছে? আর ছি, কি গলা! এটা কোনো গলা নাকি আঁচলা বাঁশ? ঈশান বাজনা থামিয়ে কোমরে হাত দিয়ে বলল, এই কি বললি তুই? আমার গলা বাঁশ? তা তুই বলতে পারিস, কিন্তু আমি গানটা ভালোবেসে গাইছিলাম। আরশি নাক সিটকে বলল। গান শুনেই আমার বমি পেয়ে যাচ্ছে। ঈশান চোখ ছোট করে তাকে আরশির কানে ফিসফিস করে বলল, আমি তো কিছুই করলাম না, এতেই বমি পেয়ে যাচ্ছে? তাহলে ভাব আমার গানে কত পাওয়ার, কোনো কিছু করতে হলো না। আরশি বিছানা থেকে উঠে ঈশানকে মারতে লাগলো। ঈশান মারের তোরে রুম থেকে বেরিয়ে পড়ল। আর বাদে বাকি সবাই গেল ঈশানের পিছু পিছু। আরশি রেগে কতক্ষণ বক বক করলো। আরাফ দাঁড়িয়ে আরশির কথা হজম করলো। আরশি বিছানায় বসতে নিলে ফ্লোরে কিছুর সাথে পা বেজে পড়ে গেল। তো গেল, আরাফকে নিয়েই পড়ল। আরশি আরাফের বুকে ঘাপটি মেরে আসে আর আরাফ আরশিকে বুকে নিয়ে। আরাফ আরশিকে দেখতে লাগলো। মেয়েটা চোখ বন্ধ করে আছে, হয়তো ভয়ে। আরশি পিটপিট করে চোখ খুললো। আরাফকে দেখে সে ঢোক গেল। দ্রুত উঠে গিয়ে আমতা আমতা করে বলল, আসলে ভুল করে পড়ে গেছিলাম, সরি। আরাফ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে পড়ল। আর আরশি আরাফের প্রস্থান দেখে কপাল চাপড়াতে লাগলো আর বলল, আরশির বাচ্চা, কেন যে এত ছটফট করিস? আরাফ নিশ্চয় রেগে আছে। আল্লাহ, কি যে করব! পড়ে যাওয়ার আর জায়গা পেলি না শেষমেশ। ধুর, ভাল লাগে না। আরশি ঘর জুড়ে পায়চারি করছিল। এরই মধ্যে আরাফ রুমে প্রবেশ করে আর ধীর পায়ে আরশির দিকে এগোতে থাকে। আরশি আরাফকে হঠাৎ এগোতে দেখে ভয় পেয়ে বলল, কি কি করছো কি আরফার? এগোচ্ছ কেন? আরাফ এগিয়ে এসে আরশির হাত ধরে খাটে বসিয়ে দেয় আর আরাফ হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। তার হাতে থাকা মলম দিয়ে আরশির পায়ে লাগিয়ে দেয়। এতক্ষণ পর আরশি লক্ষ্য করে তার পা দিয়ে রক্ত পড়ছে। বেশি না হলেও কম নয়। আরশির এবার ব্যথা অনুভব হলো। আরশি ব্যথায় স্পষ্ট আওয়াজ বের করে ফেলল। আরাফ নিজ মনে মলম লাগিয়ে বলল, ঈশান খুন্তি এনেছিল, ওর খুন্তি নিচে গড়াগড়ি খাচ্ছে। আপনি এমন ধাওয়া দিলেন যে ঈশান খুন্তি না নিয়েই চলে গেল, আর সেই খুন্তির কোনা আপনার পায়ে বেঁধে আপনি রক্তাক্ত হয়ে গেলেন। আরশি এবার বুঝলো যে তার পা কিভাবে কেটেছে। আরশি চুপ করে আছে, কিন্তু মলম দেওয়ার জন্য আরশির পা অনেক ব্যথা করছে, যা সে সহ্য করতে পারছে না। আরশি মাথা নিচু করে ঠোঁট কামড়ে ব্যথা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আরাফ আরশিকে নেতিয়ে যেতে দেখে বলল, ব্যথা কি বেশি করছে? আরশি মাথা নেড়ে না বুঝালো, কিন্তু আরাফ জানে আরশি মিথ্যা বলছে। মেয়েরা এমনই, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আরাফ তার রুমে গিয়ে ব্যাগ থেকে পেন কিলার নিয়ে এলো। আরশির হাতে পেন কিলার আর পানিটা এগিয়ে দিয়ে সে আরশির মাথায় হাত রাখলো। আরশি নীরবতার সাথে ওষুধ খেয়ে নিল। আরাফ বলল, আপনি রেস্ট করুন, সবাই যখন গল্প করবে আপনাকে তখন নিয়ে যাব। খাবারটাও রুমে নিয়ে যেতে বলছি। আরশি বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। আরাফ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরশির দিকে দৃষ্টিপাত করলো আর মনে মনে বলল, তোমার সকল কষ্ট আল্লাহ আমাকে দিক, শত যন্ত্রণা শত ব্যথা আমাকে গ্রাস করুন, তবুও তোমাকে সুস্থ রাখুক। শূন্যতা আমাকে পরিপূর্ণ করে তোমাকে পূর্ণতায় ভরিয়ে দিক। তোমার দুঃখ আমার হয়ে আল্লাহ আমার সুখ তোমাকে দিক, আমার মায়াকন্যা। মনে মনে ভাবতে ভাবতে আরাফের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হয়তো সে আরশির কষ্টটা মন থেকে অনুভব করছে।
রাতের আধারে নিস্তব্ধতা বিরাজমান, চারিদিকের পরিবেশ প্রকৃতিও এখন শান্তি বহন করে চলছে। ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে চারিদিক থেকে। আরশির পায়ে ব্যথার জন্য আজ আরশির রুমে আড্ডার আসর বসানো হয়েছে। ঈশান তার করা কাজের জন্য খুবই অনুতপ্ত। সে আরশিকে সরি বলেছে বারবার, কিন্তু আরশি একটা কথাই, এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল, এত অনুতপ্ত হওয়ার কিছুই নেই। সবাই গল্প করতে ব্যস্ত, কিন্তু কতক্ষণই বা গল্প করা যায়। আজ আব্দুল স্যার আর তার ওয়াইফও উপস্থিত এখানে, সাথে জামিল খানও। জেসির আর কিছুই ভালো লাগছে না। এই আর গল্প করতে পারবো না, চলো কোনো গেম খেলি। মাহি উৎফুল্লতার সাথে বলল। ট্রুথ অর ডেয়ার খেললে কেমন হয়? সবার সম্মতিতে খেলা শুরু হলো। সবাই ফ্লোরে চাদর বিছিয়ে বসে পড়ল। মাঝখানে রাখা হয়েছে একটি বোতল ঘুরিয়ে খেলার সূচনা করা হলো। প্রথমবারের টার্গেটেই হলেন আব্দুল স্যার। ঈশান মাথা চুলকে বলল, ট্রুথ অর ডেয়ার স্যার? টুট। ঈশান কেশে গলাটা পরিষ্কার করে বলল, আপনার প্রথম ভালোবাসা কে ছিল স্যার, যে আপনি কাউকে বলেননি, এমনকি ম্যামকেও না? রাবেয়া খান তার স্বামীর দিকে তাকালেন। আব্দুল স্যার মাথা নত করে বললেন, একটা মেয়ে ছিল যে কিনা পাশের গ্রামে বেড়াতে এসেছিল বন্ধুদের সাথে আড্ডা দিতে। প্রায় সে পাশের গ্রামে যেতাম। সেদিনও গ্রামের রাস্তায় হাঁটছিলাম, এমন সময় মেয়েটিকে দেখলাম। মেয়েটি মেলায় যাওয়ার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল। প্রথম দেখায় মেয়েটাকে ভালো লেগে যায়, কিন্তু সহজ সরল ছিলাম তাই কিছু বলে উঠতে পারিনি। কিন্তু বাসায় বড় ভাইকে বলেছিলাম। বড় ভাইয়া বলেছিল যে আমি এখনো পড়ালেখা করেছি, তাই পড়ালেখা মন দিতে, বাকিটা সে বুঝে নিবে। আমিও ভাইয়ার কথা মেনে নিলাম। আর আফতপ্ত শ্বাস ছেড়ে বলল। পরে কি হয়েছিল স্যার? আব্দুল স্যার মুস্কি হাসলেন আর বললেন, সেই অপেক্ষাকৃত আমার ব্যক্তি ভালোবাসাটি হচ্ছে তোমাদের ম্যাম। সবাই অবাক নয়নে আব্দুল স্যার আর তার স্ত্রীকে দেখছেন। রাবেয়া খানও তার স্বামীর কথায় কিছুটা অবাক হলেন। নীরবতা ভেঙে সবাই আবার খেলা শুরু করলো। এবার ঈশানের পালা ছিল। হিমেল দাঁত বের করে হাসছে, তা দেখে ঈশান বলল, উল্টো পাল্টা প্রশ্ন করলে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব। হিমেল ততস্ত্রত ভঙ্গিতে বলল, তোর জীবনে ভালোবাসাটা কে? ঈশান মেরুদণ্ড সোজা করে বলল, প্রথম ভালোবাসা আমার জানেমান, পরবর্তীতে যে 3টে বিয়ে করব সবই আমার ভালোবাসা, সবই আমার কাছে সমান। সবাই ঈশানের কথায় হাসছে আর আরশি ফুসফুস করছে। আবার খেলা শুরু করা হলো। এবার আরাফের পালা। আরাফকে প্রশ্নটা জেসি করছে। আচ্ছা আরব ভাইয়া, কখনো প্রেমে পড়েছো? বা সে দেখতে কেমন? আমাদের সাথে কিন্তু মিথ্যা বলা যাবে না। আরাফ মুস্কি হেসে মাথাটা ঘুরিয়ে জানলার বাইরে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, আমার জীবনে সেই মহামূল্যবান ব্যক্তির দেখা পাওয়া ছিল শত বছরের পর পৃথিবীতে বৃষ্টিপাতের দেখা পাওয়ার মতো। তার ভাষা, চোখ যেন অতল সমুদ্রের জলের মতো স্বচ্ছ, মুখের হাসি যেন ফুটন্ত ফুল। তার চঞ্চলতা আমার হৃদয়ে ব্যাকুলতার সৃষ্টি করে। তার কথার ধরন পাখির মধুর কণ্ঠের মতো শীতল। তার মাথার চুল জ্যোৎস্নার আলোর মতো ঝলমলে। বলতে গেলে আমার চোখে সে একজন মায়াকন্যা, যার মায়ায় আমি বিধ্বস্ত। সবাই আরবের কথায় হতবাক। হিমেল প্রশ্ন করে ফেলল, সেই মায়াকন্যাটা কে? আরাফ হেসে বলল, আমি ব্যথা দিয়েছি কিন্তু বলে দেইনি। সে যেই হোক সেটা এখন বলা যাবে না, তাই আমি চাই না কেউ এই বিষয় নিয়ে আর কথা বলুক। সবাই আবার খেলা শুরু করলো, কিন্তু আব্দুল স্যার রহস্যময়ভাবে আরাফকে দেখছে। আব্দুল স্যার কিছু বুঝেও যেন বুঝতে পারেনি। আরশির পালা আসলে আরশি বলে দেয়, এই জায়গার একটা ব্যক্তিকেও আমি বিশ্বাস করি না, তাই আমি ডেয়ারি নিব। মাহি বাঁকা হেসে বলল, জেসির বেবি আর ঈশানের জানেমান, আমাদের এখন একটা গানে নিচে দেখাও। আরশি স্তব্ধ হয়ে গেল। শালার বাঁচতে গিয়েও বাঁচতে পারলো না। অবশেষে আরশি ওর না কোমরে কাছা দিয়ে বেঁধে নেমে পড়লো ওরে প্রিয়া গাড়ি নাচতে। আরশির মনোমুগ্ধকর নাচ দেখে সবার চল ঝুলে পড়েছে। মাহি আরশিকে হাসির পাত্র বানাতে গিয়ে নিজেই হা হয়ে গিয়েছে। সবাই যখন অবাক নয়নে আরশির হেলে দুলে নাচ দেখে যাচ্ছে, সেখানে আরাফ আরশির মায়া মাখা মুখের হাসি দেখতে ব্যস্ত। সে হাসিতে আর ধ্বংস নিস্তীপ।
ভোরের আভা চারিদিকে ফুটে উঠতে শুরু করেছে। আজ মোরগের ডাকের আওয়াজ আরো জোরালো শোনাচ্ছে। কুয়াশায় ছেয়ে আছে চারিপাশ। কাল রাতে গল্প করতে করতে সবাই যে যেভাবেই পেরেছে তেমন ভাবেই ঘুমিয়ে পড়েছে। বেশিরভাগ মানুষই নিচে ঘুমিয়ে পড়েছে, একমাত্র মাহি বাদে। সে তার সুবিধা মতো রাতেই খাটে শুয়ে পড়েছিল। আরাপ ঘুম ভাঙতেই তার চোখ গেল গুটিসুটি মেরে শুয়ে থাকা আরশির দিকে। সব মেয়েরা ঘুমালেই কি এরকম স্নিগ্ধ লাগে? আরাপ আরশির কাছে এসে বসলো আর তার মুখের উপরে পড়তে থাকা চুলগুলো সরিয়ে দিতে লাগলো। আরশি আরো গুটিয়ে গেল। সে বুঝতে পারে আরশির ঠান্ডা লাগছে। এমনিতেই শীতের সকাল বলে কথা, ঠান্ডা তো লাগবেই। আরাপ চারিদিকে ভালোভাবে দেখে আরশিকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। তার সাথে লেপ দিয়ে শরীর ভালোভাবে ঢেকে দিল। আরশি নরম লেপ পেয়ে তার মধ্যে ঢুকে যেতে লাগলো, একদমই বিড়াল ছানার মতো। তা দেখে আরাপ মুচকি হেসে ফেলল। আরাপ এবার বাকি সবাইকে দেখছে, যারা নিচে শুয়ে আছে, যার মধ্যে জেসিও আছে। ছেলেদের মধ্যে শুয়ে আছে জেসি। আরাফের মনে হলো জেসিরও খাটে ঘুমানো উচিত, কিন্তু জেসিকে টাচ করতে তার অস্বাভাবিক লাগবে। তাই সে পাশে থাকা কম্বলটা জেসির শরীরে দিয়ে দিল। আরাফ নিজ রুমে ফ্রেশ হতে গেলে তখনই জেসির চোখ খুলে যায়। ঘুম থেকে উঠে বসে পড়ল আর সে ফিসফিস করে বলে উঠল, আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি ঠিক বুঝে গেছি আরশি হচ্ছে সেই মায়াকন্যা। আরাফের মনের রাজ্যে রাজত্ব করতে থাকা সেই মায়াকন্যাই আরশি, কিন্তু সেটা এখনো ও নিজেই জানে না। বলেই জেসি মুচকি হাসলো আর বিছানায় আরশির পাশে শুয়ে আরশিকে জড়িয়ে ধরে বলল, আরশি আমার জান, আল্লাহ তোর লাইফে বেস্ট একজন মানুষকে পাঠিয়েছে। এখন সেটা তখনই কার্যকর হবে যখন তুই তাকে বুঝতে পারবি। তোর একটা সিদ্ধান্তের উপরে তুই সহ 4 জন মানুষের জীবন জড়িয়ে আছে। জেসি তপ্ত শ্বাস ছেড়ে আবার বলতে লাগলো, যদি তুই আরাব ভাইকে বেছে নিস তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না, আর যদি না নিস তাহলে আমাদের একসাথে আর থাকা হবে না রে। বন্ধুত্বের সমাপ্তিটা এখন তোর হাতে। জেসি নিজ মনে কথাগুলো বলে আরশিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমার পিঠা ফেরত দে ঈশানের বাচ্চা। জেসি চিৎকার করতে করতে ঈশানের পেছনে দৌড়ে যাচ্ছে আর ঈশান দৌড়াতে দৌড়াতে জেসির ভাগের পিঠা খেয়ে যাচ্ছে। দূর থেকে সবাই তা দেখছে। আরশি নিজের পিঠে নিয়ে আরাফের পেছনে লুকিয়ে খেয়ে যাচ্ছে, যেন এরপর তার পালা। ঈশান খেতে খেতে বলল, তোরা আমার বন্ধু, তোদের উচিত আমার কাছে এসে নিচে বসে পিঠের বাটি এগিয়ে দিয়ে বলা, ওহে বন্ধু আমার, তোমার জন্য পিঠে আনিয়েছে, তুমি দয়া করিয়া তা গ্রহণ করিয়া নাও, তাহলে যে আমার জীবনটা ধন্য হয়ে যাইবে। আর আমি রাজার মতো পিঠেটা নিয়ে তোদের ধন্য করে দিব আর বলবো, তোমার জীবন ধন্য হোক বৎস। ঈশানের কথায় সবাই হাসছে। ঈশানের কথা শুনে আব্দুল স্যারের গলায় খাবার আটকে গিয়ে সে কেশেই যাচ্ছে, আর অন্যদিকে হিমেল নাক মুখ ডুবিয়ে খেয়ে যাচ্ছে। তা দেখে মাহি বলল, জীবনে কোনোদিন পিঠে খাসনি, এরকম অভদ্রের মতো খাচ্ছিস কেন? হিমেল মুখ ভর্তি খাবার চাবাতে চাবাতে বলল, আমি আমার জীবনে একমাত্র ঈশানকে বিশ্বাস করতে পারি না। দেখা যাবে পরে আমারটা নিয়ে টানাটানি করা শুরু করে দেবে, তে আগে খেয়ে ফেলছে। যদিও এর কারণে স্বাদ তেমন বোঝা যাচ্ছে না, তাতে কি যাচ্ছে তো সব পেটের মধ্যে। মাহি হেসে ঈশানকে ডেকে বলল, এই ভাই ঈশান, তোর ভয়ে সবাই সবার খাবার চিবিয়ে নয় গিলে গিলে খাচ্ছে। ঈশান ভ্রু কুচকে তাকে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, তোরা এমন বেইমানি করতে পারলি আমার সাথে? আমি কি এতটাই খারাপ যে আমার বন্ধুদের খাবার নিয়ে খেয়ে ফেলবো? তোরা খেতে পারছিস না, তাই তো আমি খেয়ে তোদের হেল্প করছিলাম। এই বলে সে মাহির পিঠের বাটিটি সো মেরে নিয়ে নিল আর দাঁত বের করে হেসে বলল, জাতির খালা, তোর মাথায় তো গোবরও নেই। কেউ আর কিছু বলল না। আব্দুল স্যারের ওয়াইফ আব্দুল স্যারের দিকে এগিয়ে গিয়ে বললেন, তুমি এদের সামনে রাখো কিভাবে? এরা কি এমন, নাকি ঘুরতে এসেছে বলে এমন করছে? আব্দুল স্যার হতাশার শ্বাস ছেড়ে বললেন, এরা আরো বেশি দুর্দান্ত, এখনো তো কিছুই দেখোনি। এই যে ওদের দেখছো না, এরা কলেজের সেরা ফ্যান্স গ্রুপ, যাদের আলাদা করা খুবই দুষ্কর আর বোঝাটাও। রাবিয়া খান হেসে বললেন, ছেলে মেয়েদের মনগুলো কিন্তু খুব ভালো, আমার তো এদের ভালোই লেগেছে।
ঝগড়া মারামারি আর আলাপ আলোচনার মধ্যে আব্দুল স্যারের ফোনটা বেজে উঠল। আব্দুল স্যার সাইডে গিয়ে কথা বললেন, এরপর মুখটা মলিন অবস্থায় রেখে সবার সামনে উপস্থিত হলেন। সবাই স্যারের উদাসীন মুখমণ্ডল দেখে প্রশ্ন করলে স্যার উত্তরে বলেন, কলেজ থেকে কল দিয়েছিল, বলল যে কাল বাদে পরের দিন থেকে টিউটোরিয়াল পরীক্ষা শুরু হবে। কালকের মধ্যে ঢাকা ফিরতে বলা হয়েছে। মাত্র 4 দিন ছুটি কাটিয়েছি, এর মধ্যে চলে যেতে হবে। স্যার বললেন পরবর্তী ছুটিতে আমাকে আরও বেশি কিছুদিন বাড়িয়ে দিবেন। সবার মুখ করুণ হয়ে গেল। ঈশানের মুখ থেকে খাবার নিচে পড়ে গেল আর সে রেগে বলল, আমি শিওর স্যারের সাথে স্যারের বউয়ের ঝগড়া হয়েছে, কিন্তু কাউকে কিছু বলতে না পেরে স্যার আমাদের পেছনে বাস দিয়ে দিয়েছে। ওই টাকলা স্যারের জীবনও ভালো হবে না। মাহি সাই দিয়ে বলল, ঠিক বলেছিস, স্যারের বউ বাপের বাড়ি চলে যাবে আর কোনোদিন আসবে না। স্যারের কপালে আর বউ না ছুটু। জেসি এগিয়ে গিয়ে বলল, কি হচ্ছেটা কি ভুলে যাস না, আমরা বেড়াতে এসেছি আর আব্দুল স্যারের সামনে কি ভাষা উচ্চারণ করছিস? স্থান কাল কি সব ভুলে গেছিস? আর সে জেসিকে ধমকে বলল, আরে চুপ কর তো, এখানে ওই টাকলা বুড়োর জন্য ট্যুরের 12টা বেজে গেছে আর তুই আসছিস স্থান কাল শেখাতে। যদি স্যারের মাথা ফেটে স্যার আরও টাকলা হিরো হয়ে যেত তাহলে আমার কলিজাটা ঠান্ডা হতো। আব্দুল স্যার এদের কথা শুনলেন এতক্ষণ ধরে, কিন্তু যেই না তিনি তার ফোনটার দিকে তাকালেন, দেখলেন অপর পাশ থেকে স্যার ফোনটা এখনো কাটেননি। আব্দুল স্যার ঢোক গিলে ফোনটা কানে নিলেন আর বললেন, হ্যালো স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুধু আপনার কথা নয়, অনেক কিছু শুনতে পেলাম। এখন আমার কি বলা উচিত সেটাই খুঁজে পাচ্ছি না। বলেই স্যার ফোনটা কেটে দিলেন। আব্দুল স্যারের শরীর ঘেমে যাচ্ছে। আব্দুল স্যার সবাইকে থামিয়ে বললেন, থামো তোমরা, এবার ষষ্ঠবারের মতো প্রিন্সিপালের রুমে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। সবাই যখন বুঝলো প্রিন্সিপাল স্যার তাদের সকল কথা শুনে নিয়েছে, তখন তারা থ মেরে বসে পড়ল। এখন তাদের হা হুতাশ করার কথা, কিন্তু তা না করে এরা আবার স্যারকে বলতে লাগলো, এই যেমন হিমেল বলল। স্যারের চাকা পাংচার হয়ে যাবে। ঈশান বাঁকা হেসে বলল, কি ঢাকার কথা বলি রে হিমেল? হিমেল থতমত খেয়ে বলল, এই মানে আমি তো গাড়ির চাকার কথা বলেছি। জেসি এতক্ষণ চুপ থাকলেও এবার রেগে বলল, এই কারোর বাসায় পাগলা কুকুর আছে রে? আর ভ্রু কুচকে বলল। পাগলা কুকুর দিয়ে তোমার কাজ কি? জেসি ফুঁসে উঠে বলল, ওই টাকলার পেছনে লাগিয়ে দিব, তখন বুঝবে আমাদের প্রিন্সিপাল রুমে ডাকার মজা কতটা। সবাই যা তা বলে যাচ্ছে আর আরাব কপালে ভাঁজ ফেলে তা দেখে যাচ্ছে। হঠাৎ হিমেল বলে ফেলল, এই প্রিন্সিপাল স্যারের প্রাণপ্রিয় বন্ধুর ছেলে যেন কে? সবাই তাদের বকর বকর থামিয়ে আরাফের দিকে তাকালো। প্রিন্সিপাল স্যারের বন্ধুর ছেলে তো আরাফ, তার মানে স্যার আরাফের আঙ্কেল হয়। সবাই ঢোক গেলে আরাফকে দেখছে আর সে তো পা কাঁপছে। এই যে সে এত গালাগাল দিল, ওইগুলো যদি আরাফ স্যারকে বলে দেয় তাহলে তো স্যার উষ্টা মেরে তাদের কলেজ থেকে বের করে দিবে। আরচি তার কাপা পাগুলোকে সামলে আরাফের দিকে করুণ মুখ নিয়ে তাকালো। আরাফ এদের করুণ মুখ দেখে বলল, এতক্ষণ পর তোমাদের মনে পড়ল যে প্রিন্সিপাল স্যার আমার আঙ্কেল হয়? সবাই ঢোক গিলছে আর আরশি তার নাকের উপর থেকে ঘাম মুছল। আরাফ হঠাৎই অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, জাস্ট ফান। আমি নিজেও স্যারের উপরে রেগে আছি। সবাই যখন বুঝলো আরাফ তাদের দলে, তখন তারা হেসে আবার স্যারকে গালাগাল দিতে শুরু করলো। এদের এইসব দেখে আব্দুল স্যার কপাল চাপড়ে যাচ্ছে। আরাফ অন্যদিকে ফিরে ফিসফিস করে বলল, আর সময় পেল না পরীক্ষা দেওয়ার। আরও কয়দিন থাকলে প্রাণ ভরে নিজের মায়াকন্যাকে দেখা যেত। শালার আঙ্কেল, সত্যি তার পিছনে পাগলা কুকুর ছেড়ে দেওয়া উচিত। পরক্ষণেই আরাফ তটস্থ হয়ে বলল, এই আমি কি বলছি? আমিও তো এদের মতোই কথা বললাম মনে হলো। এরকম কথা বলবো নাই বা কেন? সবাই ঠিকই বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। আরাফ তপ্ত শ্বাস ফেলে আরশের দিকে তাকালো। কাল থেকে সারা দিন এই মায়াভরা স্নিগ্ধ মুখটি আর দেখা হবে না, শোনা হবে না তার পাগলের আলাপ। কালকেই তাদের রওনা দিতে হবে কোলাহলপূর্ণ শহরী জীবনে। কোলাহলপূর্ণ শহরে প্রবেশ করছে গ্রুপ হ্যাপিনেসের গাড়ি।
সকাল ভোরে তারা রওনা দিয়েছিল আর এখন বিকেল হবার পথে। কিছুক্ষণ পরে সূর্য ঢলে পড়বে পশ্চিম আকাশে। সবার মনের ব্যাকুলতা বিরাজমান। ছুটি শেষ হওয়ার আগেই তাদের ফিরে আসতে হলো। কালকে প্রিন্সিপাল স্যার তাদের কথা শুনে ফেলেছে। এখন কি যে হবে তা কলেজে গেলেই বোঝা যাবে। সবাই দুশ্চিন্তার সাগরে ডুবে আছে। শুধুমাত্র ঈশান চিন্তাহীনভাবে বসে আছে। হিমেল গোমরা মুখে বলল,